জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিলেন নাইম কাসেম। আরো জানিয়ে দিব ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল। আরো জানিয়ে দিব আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা, ইসরায়েলিদের ফিলিস্তিনিদের কঠোর সতর্কবার্তা জারি। এবং আরো জানিয়ে দিব হুতির হামলায় সবচেয়ে অত্যাধুনিক বেস্টি ড্রোন হারিয়ে বেপাকে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইস্টারে হামলা বন্ধের নিজের ঘোষণা মানছে না পুতিন, অভিযোগ জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাইম কাসেম। লেবাননের দক্ষিণাঞ্চলে যতদিন ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে ততদিন হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। শুক্রবার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চাপের মুখে নতি স্বীকার করবে না হিজবুল্লাহ। যতদিন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না তার বাহিনী, কারণ তাদের মাতৃভূমিতে শত্রুর উপস্থিতি থাকাকালীন অস্ত্র ত্যাগ করলে তা আলোচনা নয়, আত্মসমর্পণ বলে গণনা হবে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থার কোনো ফাটল ধরতে দেব না। এই অস্ত্র আমাদের প্রতিরোধ ব্যবস্থার মেরুদণ্ড। এই অস্ত্র আমাদের দেশের মানুষকে জীবন আর স্বাধীনতা দিয়েছে, আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করছে। জোরপূর্বক নিরস্ত করার চেষ্টা চালানো হলে শত্রুকে পাল্টা আঘাত করতে পিছপা হবে না বলে মন্তব্য করেন তিনি। নাইম কাসেম বলেন, আমাদের নিরস্ত করতে যারা হামলা চালাবে তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দেওয়া হবে, সে যেই হোক, ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা তাদের কোনো বন্ধু। এ সময় হিজবুল্লাহ প্রধান বলেন, নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি তারা অক্ষরে অক্ষরে পালন করছে। ইসরায়েল বারবার তার অবমাননা করছে। এমনকি চুক্তির নির্দিষ্টভাবে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন সেখানে বিদ্রোপে ঘুরে বেড়াচ্ছে নেতানিয়াহু সেনারা। সূত্র তেহরান টাইমস। ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনীহা সত্ত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পূর্ণ অবগত আরো দুজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। ইসরায়েলি কর্মকর্তারা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর অঙ্গীকার করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলছে, ইরানের সঙ্গে যে কোনো আলোচনার মাধ্যমে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। শনিবার রোমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে দ্বিতীয় দফার প্রাথমিক পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে আক্রমণের জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করছে। এগুলোর মধ্যে কিছু বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মের সময়সীমা উল্লেখ করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, পরিকল্পনার মধ্যেই বিমান হামলা ও কমান্ডো অভিযানের মিশ্রণ অন্তর্ভুক্ত। এ ধরনের হামলার তীব্রতা ভেদে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করে কয়েক মাসে, এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে। বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প চলতি মাসের শুরুতে হোয়াইট হাউস এ বৈঠকে নেতানিয়াহুকে জানিয়েছে ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং স্বল্প মেয়াদে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমর্থন দিতে তিনি রাজি নন। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা এখন মনে করেন যে তাদের সামরিক বাহিনী ইরানের উপর সীমিত আকারে হামলা চালাতে পারে। এই হামলার জন্য মার্কিন সহায়তার প্রয়োজন কম হবে। এই ধরনের আক্রমণ ইসরায়েলি প্রাথমিক প্রস্তাবিত আক্রমণের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হবে। আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, ফিলিস্তিনের কঠিন সতর্কতা জারি। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চালাচ্ছে তারা। এর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। এদিকে যুদ্ধবন্ধে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় আরো 64 জন নিহত হয়েছে। শনিবার 19 এপ্রিল সংবাদ মাধ্যম জানায়, আল আকসা মসজিদ ভাঙার ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট করছে। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয়ে সংক্রান্ত জাতিসংঘের স্থাপনাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব নিচ্ছে এবং
আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায়। নিষেধ সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে। এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করছে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। জেরুজালেম স্ট্যান্ড কো অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারে না, তবে সম্প্রতি সময় সেখানে ইহুদিরা যাওয়া শুরু করছে। এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। এদিকে গাজার যুদ্ধবন্ধ ও জিম্মি বিনিময়ের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলে দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় হামাসের প্রধান খলিল আল হাইয়া একথা বলছেন। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে খলিল আল হাইয়া বলেন, হামাস তার অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না, তবে হামাসের এই অবস্থান ইসরায়েল মেনে নেবে না ও গাজায় তেল আবিবের সাম্প্রতিক অভিযান আরো দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলোচনার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া হয় না। গাজার যুদ্ধের অবসান, ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি ও গাজার পুনর্গঠনের বিনিময়ে হামাস তাদের হেফাজতে থাকা বাকি সব জেনিমিকে মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত। তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকার নিজেদের রাজনৈতিক এজেন্ডার ঢাল হিসেবে এসব আংশিক চুক্তিগুলোকে ব্যবহার করছে। সব জেনিমিকে বলি দিয়ে হলেও তারা এটা করতে চায়। আমরা এই নীতি বাস্তবায়নের অংশ হতে চাই না। চলতি বছরের জানুয়ারির মাসে ও ইসরায়েলি যে যুদ্ধবিরতি প্রস্তুতি গত মাসে তা ভেঙে যায়। মিশরের মধ্যস্থকারীরা এখানে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনর্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তা সফল হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হুইট বলেন, হামাসের মন্তব্য প্রমাণ করে যে তারা শান্তিতে নয় বরং চিরস্থায়ী সহিংসতায় আগ্রহী। ট্রাম্প প্রশাসনের শর্ত বদলায়নি, জিম্মিদের মুক্তি দাও নতুবা নরকের মুখোমুখি হও। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ফের জানিয়েছে ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর। এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েলি সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে। হুতির হামলায় সবচেয়ে অত্যাধুনিক 20টি ড্রোন হারিয়ে বেপাকে যুক্তরাষ্ট্র। হুতির হামলায় নাস্তানাবুদ অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিদ্রোহী বাহিনীর হামলায় সবচেয়ে অত্যাধুনিক 20টি ড্রোন হারিয়ে বেপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ওই ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএসএস MQ-9 রিপার ড্রোন। সবচেয়ে শনিবার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের একটি ড্রোন ধ্বংস হয়েছে। গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলার পর থেকে এ নিয়ে এমন 20টি ড্রোন ধ্বংস করছে হুতি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়ে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন তিনি বলেন, কয়েকটি সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করছে। ট্রাম্প প্রশাসনের সময়ের হুতির হামলায় 6টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন সামরিক বাহিনী টানা 35 দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোর হামলায় চালানোর পাশাপাশি ইসরায়েলের অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলছে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজ। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি MQ-9 ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত 16টি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করছে হুতি। তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, এই সংখ্যা 20টির মতো হতে পারে। পোস্টে আরো বলা হয়েছে, বিশ্বজুড়ে এ ধরনের রিপার ড্রোনের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমনকি চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোনের ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $500 মিলিয়ন বেশি। এ ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভান্ডারের খুব বেশি রয়েছে তা নয়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে বলছে, 2024 সালের ডিসেম্বরে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে 230টির মতো MQ-9 রিপার ড্রোন ছিল। এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ, যা নজরদারি ও লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এ ধরনের ড্রোন হারানোর সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন ও কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইস্টারে হামলা বন্ধের নিজের ঘোষণা মানছে না পুতিন, অভিযোগ জেলেনস্কির। আকস্মিকভাবে 30 ঘন্টা অস্ত্রবিরতি ঘোষণা করে সেটি মানছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অস্ত্রবিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনের আক্রমণাত্মক অভিযান চলছে, আকাশে উঠতে দেখা গেছে রুশ ড্রোন, চলছে গোলাবর্ষণ, এমন সব অভিযোগ চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গতকাল শনিবার মস্কোর রাশিয়ার সামরিক বাহিনী চিফ অব স্টাফ ভ্যালিডি গোরাসিমভের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে
পুতিন 30 ঘন্টা এই অস্ত্রবিরতির ঘোষণা করেন। মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী উৎসব ইস্টার সানডে উপলক্ষে এই অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। পুতিন ঘোষণা অনুযায়ী অস্ত্রবিরতির আওতায় স্থানীয় সময় গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ রোববার দিবাগত রাত 12টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া। তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবেলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দেন পুতিন বলেন, মানবিক কারণে এ সময় কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছে আমি। পুতিন এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দেন জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, এখন পর্যন্ত একটি মানুষের জীবন নিয়ে খেলছে পুতিনের আরেকটি অপচেষ্টা। আমাদের আকাশের শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরছে। পরে জেলেনস্কি আরেকটি এক্স পেজে লেখেন, রাশিয়া যদি হঠাৎ করে পূর্ণ ও নিঃশর্ত নিরাপত্তার কাঠামোর যেতে প্রস্তুত হয় তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে জেলেনস্কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন। জেলেনস্কি আরো অভিযোগ করেন, পুতিন এর পক্ষ থেকে 30 ঘন্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়া তুরস্ক অঞ্চল এবং বেলগ্রেডের লড়াই অব্যাহত রেখেছে। এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ ড্রোন উঠছে। যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বাত্মক যুদ্ধ হয়। এরপর থেকে 3 বছরের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। ইউক্রেন যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি শান্তি চুক্তির সইয়ের চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে এখনো আশার আলো দেখা যায়নি।